আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কথা দিয়ে কথা রাখলেন পৌরপ্রধান। সময়ের মধ্যেই বাঁশবেড়িয়া পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন দিলেন তিনি। নববিধায়ককে কটাক্ষ পৌরপ্রধানের, আর তা নিয়েই রাজনৈতিক চাপানোতর। ভাটপাড়া পৌরসভায় অচল অবস্থা কাটাতে আসরে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিং ও জগদ্দল বিধায়ক ডক্টর রাজেশ কুমার। 21 জন কাউন্সিলর মেয়র রাম চক্রবর্তীকে ডেপুটি মেয়রের অপসারণের জন্য অনাস্থার চিঠি দেন, আর তারপরেই পদত্যাগ করেন চন্দননগরের পুর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। গত কয়েক মাসে হুগলি গ্রামীণ পুলিশ এলাকায় হারিয়ে যাওয়া, খোয়া যাওয়া প্রায় 700 মোবাইল ও টাকা উদ্ধার করে প্রকৃত প্রাপকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। আসছি বিস্তারিত খবরে। কথা দিয়ে কথা রাখলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান। সময় মতো বেতন দিলেন কর্মীদের। নব্য বিজেপি বিধায়ককে কটাক্ষ পৌরপ্রধানের, আর তাই নিয়েই তৃণমূল ও বিজেপির রাজনৈতিক চাপানোতর। গত দুদিন ধরে বাঁশবেড়িয়া পৌরসভার গেটের সামনে 500রও বেশি অস্থায়ী শ্রমিকরা তাদের সময় মতো মাইনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। শুক্রবার প্রথমে সাফাই কর্মীরা এই বিক্ষোভ আন্দোলন শুরু করে তাদের মাইনের দাবিতে। পৌরপ্রধান, সপ্তগ্রাম বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক প্রত্যেকেই আলোচনা করে কথা দিয়েছিলেন যে শুক্রবারের মধ্যে তাদের মাসের মাইনে মিটিয়ে দেবে। তা সত্ত্বেও তার পরের দিন পৌরসভার গেটে তালা লাগিয়ে তারা সকাল থেকেই কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছিলেন। পরে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। শুক্রবার অর্থাৎ আজ তৃণমূল কংগ্রেসের বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি সাংবাদিক সম্মেলন করে বলেন, অস্থায়ী সাফাই কর্মীরা যে বেতনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন, দুদিন সময় দিতে বলা হয়েছিল তাদেরকে। ঠিক দুদিনের মাথায় শুক্রবার পৌরসভার তহবিল থেকে তাদের বেতন মিটিয়ে দেওয়া হলো। পৌরসভার সাফাই কর্মীদের বিক্ষোভ থামাতে বিধায়ক বলেছিলেন তিনি দেখছেন। এদিন পৌরপ্রধান বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করে কি বলছেন শুনুন। অন্যদিকে পাল্টা বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে এই সমস্যা সম্পর্কে শুনুন। একই কথা বলছি যে ওদের যে দাবি ন্যায়সঙ্গত দাবি, কারণ ওরা যে পরিমাণ কাজ করে সেই পরিমাণ খাটে, রাত জাগে, পরিশ্রম করে, সেই হিসেবে আমরা সহানুভূতিশীল ছিলেও কিন্তু আমাদের টাকার অর্থাভাব ছিল, কিন্তু আমরা সেটাকে মিট আপ করে এসেছি। প্রত্যেক মাসে আমরা প্রত্যেক মাসে সেটা দিই, তারপরের মাসে দিয়ে থাকি। এবারও সেটা আমরা পেমেন্ট করে দিয়েছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। এবং আজকে সেই পেমেন্টটা আজকে ওদেরকে আমি বলেছিলাম যে দুদিন আমাকে সময় দেওয়া, নিজস্ব তহবিল থেকে আমরা এই টাকাটা আমরা দিয়েছি। বিধায়ক মহাশয় এসে বলে গেছিলেন যে আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু উনি কথা রাখেননি। আমাদের পৌর ফান্ড থেকেই, আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা সেই টাকাটা আজকে পেমেন্ট করে দিয়েছি। কোনো মাসেই ডিউ কিন্তু নেই। এই কথাটা বলার জন্যই মেনলি আজকে ডাকা হয়েছে। এর সঙ্গে আরও যেটা বলার, বর্তমান বিধায়ক যিনি এখন হয়েছেন, বর্তমান বিধায়ক মহাশয় দুদিন আগে পৌরসভায় উপস্থিত হয়ে বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলে গেলেন, অথচ আমি 2 ঘন্টার ওপরে নিচে উনি আমাকে বললেন যে চেয়ারম্যানকে আমি বলে আপনি বসুন, আমি পরে কথা বলছি আপনার সাথে বলে উনি উঠে গেলেন। এবং উঠে গিয়ে উনি আধিকারিকদের সঙ্গে কথা বলে মন্তব্য করেছেন পরে গিয়ে নিচে গিয়ে যে এই চেয়ারম্যান, আমি শুনলাম যা দেখলাম কাগজপত্র ঘেটে, উনি স্টেটমেন্ট একটা মন্তব্য করলেন যে ইনি দুর্নীতি পরায়ণ আমাকে বললেন। তা আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে যেখানে কোনো ছিটেফোঁটা কালির দাগ নেই, উনি এখানে দাঁড়িয়ে বলে গেলেন। তা আমি অনুরোধ করছি, ওনার যে পদমর্যাদা অনুযায়ী উনি এই কথাটা বলে ঠিক করেননি। আমি চাইছি যে উনি এটা প্রমাণ করার চেষ্টা করুক
যাতে আমি দুর্নীতিগ্রস্ত হয়েছি সেটা উনি যেন প্রমাণ করে পাবলিককে বলেন, না হলে উনি ক্ষমা চেয়ে পাবলিকের কাছে ক্ষমা চেয়ে নিক। শুনুন, আমাদের সব পেমেন্টই আমরা প্রত্যেক মাসেরটা তার পরের মাসে করে থাকি, এবারে আমরা করেছি, আবার এর পরের মাসের পেমেন্ট আমরা রেগুলার করবো। কিভাবে? আমাদের তো নিজস্ব ফান্ড থেকেই করতে হচ্ছে, করবো। ওয়ার্কারদের তো আরো অনেকগুলো দাবি ছিল, ওরা ইনক্রিমেন্ট নিয়ে কথা বলছিল, ওরা বলছিল যে আমাদের সেটাও আমরা ভাববো, পয়সা পাই না, এইসব সেটা আমরা ভাববো। কথাবার্তা হয়েছিল। না, ছুটির পয়সাটা পায় না বলতে এটা ভুল কথা। ওরা ছুটির এগেস্টে অন্যদিন ওদের ছুটি দেওয়া হবে, ছুটি নিয়ে নেয়। হ্যাঁ, পেনশনদের সমস্যা বলতে দেখুন, আগে ইরেগুলার ছিল, একটা জায়গায় ওই এখনই পেমেন্টের ব্যাপারটা পরের মাসে পেমেন্ট হচ্ছে, এটা হচ্ছে একইভাবে হচ্ছে। তারপরও 15 ফিন্যান্সের প্রায় 6 কোটি টাকা কেন্দ্র আমাদের দেয়নি পৌরসভা। হ্যাঁ, এটা সেটা আর্থিক অবস্থার মধ্যে ছিলাম, মাঝে ভোট চলছিল, কোড অফ কন্ডাক্ট চালু ছিল, এফও ম্যাডাম ট্রান্সফার হয়ে গেলেন, ট্রান্সফার, যিনি আর্থিক বিষয়টা দেখেন, Change হয়েছে। সব কারণের জন্য কিছুদিন আমাদের দেরি হয়েছে। কিন্তু অনেক পৌরসভার অনেক মাস ডিউ থাকলে বাঁশবেড়িয়া পৌরসভায় কোনো মাস কিন্তু ডিউ থাকে না। বাঁশবেড়িয়া পৌরসভা নিজস্ব ফান্ড থেকে এই মাইনে যেরকম দেন প্রতিবার, এবারেও দিয়েছি। হ্যাঁ, কিছুদিন আমাদের দেরি হয়েছে এই কারণগুলো। না না, এরকম যদি উনি এই কথাটা বলে থাকেন তাহলে টোটালি মিথ্যে কথা। আমিও মিটিংয়ে নিজে উপস্থিত ছিলাম, আমাদের বিধায়ক সাহেব বলেছেন আমরা যদি আসি এই জঞ্জাল ট্যাক্স টোটালি মুক্তিকরণ করা হবে, ওখানে কোনো ট্যাক্স দেওয়া হবে না। আমরা যে সুপার কোনো স্ট্রাইক করেছিল ওদেরকে কি করে টাকাটা দেওয়া হবে ওর যেন ব্যবস্থা করা হোক তাড়াতাড়ি। এই শুক্রবার দিন আমরা আলটিমেটাম দিয়েছিলাম, ওখানে বড়বাবুকে বলেছিলাম এই শুক্রবার দিন যেন ওদের সবাইকে পেমেন্ট করে দেওয়া হোক। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। শাহগঞ্জ ডানলপ এলাকার একটি হোটেল ঘিরে উত্তেজনা। দীর্ঘদিন ধরেই অসামাজিক বেআইনি কাজকর্মের অভিযোগে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আটক করে দুজনকে। ঘটনার তদন্তে পুলিশ। চুঁচুড়ার শাহগঞ্জের একটি হোটেলে উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহগঞ্জের ওই হোটেলে বেআইনি কাজকর্ম চলত দীর্ঘদিন ধরে। স্থানীয় বাসিন্দারা বহুবার বারণ করার পরেও কর্ণপাত করেননি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সহমত পোষণ করেন স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় মিশ্র। তিনিও দাবি করেন হোটেলটিতে দীর্ঘদিন ধরেই নানান বেআইনি কাজকর্ম চলে আসছে, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে। আর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছে। আর এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই বলেও দাবি স্থানীয় বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের। অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই বলেও দাবি করা হচ্ছে। ঠিক কি ধরনের বেআইনি কাজকর্ম চলতো এই হোটেলে তা তদন্তের পরই জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। এই তো সামনে বাড়ি আমরা থাকতে পারছি না, আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, কি করবে না, সারা দিন সারা রাত এখানে মানে চলে এগুলো। আমরা অনেকবার বিরক্ত করতে চেয়েছি কিন্তু আমরা সাথ কেউ দেয়নি। এতদিন ধরে হচ্ছে আপনারা বলছেন, অনেকবার চেষ্টা করেছি কিন্তু কেউ পেছনে সাথ দেয়নি। কি করবো, প্রশাসন আসবে না, কেউ পেছনে আসবে না, আমরা একা কি করবো? তখন তো আপনাদের এখানে বিধায়ক আসতো, বিধায়ক কেউ সাথ দিন আমাদের সঙ্গে কেউ ছিল না। পঞ্চায়েত আপনারা পুলিশকে জানাননি? পুলিশকে জানায়নি, কেউ জানিয়েছে কিন্তু কেউ আসেনি, কেউ হ্যাঁ পুলিশ এসেছিল, পাড়ার লোককেই ধরে নিয়ে গেছে, এদেরকে কিছু বলিনি, পাড়ার লোককেই নিয়ে গেছে। এই চা দোকান ছিল ওনার, মানে অসুস্থ মানুষ উনি, ওনার মানে প্যারালাইসিস আছে, ওনাকে ধরে নিয়ে গেছে কিন্তু এদেরকে কিছু করিনি। এখানে এলাকার খবর নিতে বেরোনো হয়েছিল, বিজেপি কর্মীরা সবাই বেরিয়েছিল যে কার বাড়িতে কি প্রবলেম, কার ড্রেন এইসবে দেখতে। সেখানে এসে দেখা যাচ্ছে এখানে মানে সবাই ভেতরে রয়েছে। তারপরে মহিলারা সবাই এসে দেখেছেন, সবাইকে জিজ্ঞেস করুন কি অবস্থা হোটেলে। দুজনকে ধরে নিয়ে গেছে পুলিশ, আর ছেলেটা পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে গেছে। এই হচ্ছে আপ্যায়ন হোটেলের অবস্থা। এখানে দামি বাচ্চারা থাকে, এত মানুষ, এর মাঝখানে যদি এই বাজারের ওপর এরকম হয় তাহলে মানুষ চলবে কি করে? বাচ্চারা এখানে পরিবেশে কি পরিবেশ পাবে? এটা কি কোনো সুস্থ পরিবেশ? এতদিন তৃণমূলের লোক এদেরকে সাপোর্ট করে এভাবেই ওদের চালাতে দিয়েছে, কিন্তু এটা চলে না। এইভাবে একটা পরিবেশে সব চলে না। এখানে বাচ্চারা থাকে, একটা পরিবার থাকে, এতগুলো মানুষ থাকে। এই মানুষগুলো কি এগুলো দেখে শিখবে? বাচ্চারা এগুলো দেখে বড় হবে? এলাকা এইভাবে চলবে? কতদিন ধরে চলছে? 15 বছরের ওপরে চলছে। কি টিএমসি আমলে কোনো কথায় মানে ইললিগাল কাজ যা হবে টিএমসি আমলে, কিন্তু এবার বিজেপি সরকার এসছে, এবার এই জিনিসগুলোকে আমরা প্রশ্রয় দেব না। এর মধ্যে যারা ইনভলভেশন মালিক, যার নাম হচ্ছে বাপি হালদার, সে একটা দাপুটে টিএমসি নেতা। তারপরে ওর একটা কন্ট্রাক্ট চলে মিউনিসিপ্যালিটিতে, তাকে অনেকবার বলা হয়েছে, তার কানে কোনো মানে কথাগুলো যায়নি। আজকে আমাদের কার্যকর্তা
বুথে যাচ্ছিল, বুথের সমস্যা মানুষদেরকে জিজ্ঞেস করতে। সেই জায়গাতে দেখা যায় যে ওনাদেরই সামনে দুটো মেয়ে ঢুকেছে, একটা ছেলে ঢুকেছে, মদ পথ চলছিল, মধুচক্র চলছিল, তারা হাতে নাতে ধরেছে। তারপরে কি আপনারা পুলিশকে জানালেন? আমরা পুলিশকে যখন জানাই, পুলিশ বলছে মিডিয়া করতে হবে না। আরে কেন মিডিয়া করব না? এটা মানুষকে জানাতে হবে, এটা সমাজকে জানাতে হবে কি এই জিনিসগুলো আর চলবে না। এই জিনিসগুলো যেটা ঘটছে পশ্চিমবাংলায় ব্যান্ডেলে আর কিন্তু চলবে না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ভাটপাড়া পৌরসভায় অচল অবস্থা কাটাতে নোয়াপাড়া বিধায়ক অর্জুন সিং এবং জগদ্দল বিধায়ক রাজেশ কুমার পৌরসভায় গিয়ে এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে আলোচনায় বসলেন। ভাটপাড়া পৌরসভায় অচল অবস্থা কাটাতে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং এবং জগদ্দল বিধায়ক ডক্টর রাজেশ কুমার পৌরসভায় গিয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে আলোচনা করেন। নাগরিক পরিষেবা চালু এবং পৌরকর্মীদের অবিলম্বে বেতন চালু করার দাবিও তোলেন তারা। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং? দেখো, আমার তো এফআইআর করার কাজ না, এটা এফআইআর করবে পৌরসভা। এখানে দুজন এমএলএ আছে, ভাটপাড়া পৌরসভা, দুটো বিধানসভা, ভাটপাড়ার জগদ্দল দুই। এখানে এমএলএদের নাকি অফিস ছিল, এটা টোটালি বেআইনি। পৌরসভার সঙ্গে এমএলএদের অফিস থাকার দরকার নেই। যদি এমএলএ অফিস থাকে তাহলে ওয়াই নট ডক্টর রাজেশ কুমার, ওয়াই নট ফর পवन কুমার সিং? আজকে বলা হচ্ছে কি উনাদেরকে নিয়ে আমি কাজ করব। তো যখন পवन কুমার সিং এমএলএ ছিলেন তাহলে কেন ওনাকে নিয়ে কাজ করা হয়? এখন ইমিডিয়েট যখন এরকম ডিফাং অবস্থায় আছে, ডাক্তার রাজেশ কুমারজি আর পवन কুমার সিং, এই দুজনকে নিয়ে এখানে ইমিডিয়েট যতগুলো কাজ আটকে আছে পৌরসভা পরিষেবা কাজ, ওনারা দায়িত্ব নিয়ে এই কাজটা প্রশাসনকে সঙ্গে নিয়ে করাবেন। এটাই আমার বক্তব্য। কর্মচারীরা বেতন পাচ্ছে না, পেনশন পাচ্ছে না, ভাই সব গল্প হয়ে গেল। এখন তুমি ওই জায়গা আটকে আছো, আমি তো বলে দিলাম। এটা তো কর্পোরেট অফিস, এটা যা অবস্থা দেখছে, নতুন টাকা তো যদি পাবলিকের কাজে যেত তো কোটি কোটি টাকা পাবলিকের লাভ হতো। পাবলিকের টাকা এখানে পড়ে লুট হচ্ছে আর এরা মজা নিচ্ছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 906232
0433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং চন্দননগর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আইসি চন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে ঈদ উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। 21 জন কাউন্সিলর মেয়র রাম চক্রবর্তীকে ডেপুটি মেয়রের অপসারণের জন্য অনাস্থার চিঠি দেন, আর তারপরেই পদত্যাগ করেন চন্দননগরের পুর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। গত কয়েক মাসে হুগলি গ্রামীণ পুলিশ এলাকায় হারিয়ে যাওয়া, খোয়া যাওয়া প্রায় 700 মোবাইল ও টাকা উদ্ধার করে প্রকৃত প্রাপকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং চন্দননগর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আইসি চন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে ঈদ উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় বিভিন্ন ঈদ কমিটির সদস্য, মসজিদের ইমাম, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সভায় মূলত ঈদের নামাজ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিশেষ বিস্তারিত আলোচনা করা হয়। কোথায় কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, নামাজের সময়সূচি, ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়। এছাড়াও প্রতিটি ঈদগাহ এবং মসজিদ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসিটিভির নজরদারি এবং জরুরি পরিষেবা প্রস্তুত রাখার বিষয়েও আলোচনা করা হয়। আইসি চন্দ্রনাথ চক্রবর্তী সকল কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, ঈদ উৎসব যেন সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে পালিত হয়, সেদিকে সবাইকেই নজর রাখতে হবে। কোনো রকম গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়। সভায় উপস্থিত ঈদ কমিটির সদস্যরাও প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এই বৈঠকের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও মজবুত হয়েছে বলে মনে করা হচ্ছে। আইসি সাহেব একটু আশঙ্কা প্রকাশ করছিলেন, আমি অনেকটাই আশ্বস্ত করলাম যে আমাদের চন্দননগর শহর একটি সাংস্কৃতিক শহর। সেই শহরে আমাদের সর্বধর্ম সমন্বয়েই আমাদের এই যে কোনো উৎসব পালিত হয়, তার জন্য এখানে কোনো সমস্যা হবে না, ইতিপূর্বে হয়নি, এখনো হবে না, এটুকু আমি তাকে আশ্বস্ত করেছি। নিশ্চয়ই প্রতি বছরের না বা বিগত বছরগুলো না, এবারেও শান্তিপূর্ণভাবে আমাদের কাটবে, সেটা অবশ্যই, সেটা আমরা প্রতিবারেই মেনে চলি। এবার নতুন সার্কুলার কি এসছে এখনো জানা যায়নি, প্রশাসনের বৈঠক বললেন পরে হবে, সেটা আমরা জানতে পারবো। আশা করি একই রকম সার্কুলার আসবে এবং যে সার্কুলার আসে সরকারিভাবে সেটা আমাদের ধর্ম গ্রন্থেও লেখা আছে, যা যেন আমরা ওটা প্রথম থেকেই পালন করে আসি। আমাদের নতুন করে পালন করিয়ে দেওয়ার মতো কোনো ব্যবস্থা কোনো প্রয়োজন পড়ে না আর কি। যারা আছেন, আক্তারবাবু আছেন, মঙ্গলবাবু আছেন, রাজা, প্রত্যেক এলাকা থেকে ছোটু আছে, প্রত্যেক এলাকা থেকে সামাজিক লোক এসছে, ঠিক আছে। আমাদেরকে আজকে যে নতুন সরকারের গাইডলাইন আছে কিভাবে কি করতে হবে না করতে হবে, তার জন্য আমাদেরকে ডেকেছে। আমরা তার কথা আমরা শুনেছি। আবার একটা আগামীকাল আমাদের কুরবানি মিটিং হবে, আমাদেরকে যেভাবে বলবে আমরা সেভাবে আমরা চলবো। আমরা এইটুকু জানি চন্দননগর কি গর্ব শহর, শান্তি শহর, মিলেমিশে এখানে সবাই থাকে। এখানে যেভাবে আমরা ঈদ পালন করি, দুর্গা পূজা পালন করি, জগদ্ধাত্রী পালন করি, প্রত্যেক পুজো আমরা পেশেন্ট পালন করি, আমরা ঈদটাও আর কুরবানিটাও আমরা খুব সুন্দরভাবে আমরা পালন করি। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায়ের 133তম প্রয়াণ দিবসে চুঁচুড়ার বড়বাজার স্থিত ভূদেব ভবনে স্থানীয় বিজেপি নেতার পক্ষ থেকে স্মরণ ও শ্রদ্ধা অনুষ্ঠান। বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায়ের 133তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি। স্থানীয় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও তার সহকর্মীরা এই দিন চুঁচুড়ার বড়বাজার স্থিত ভূদেব ভবনে ভূদেব মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানান। পরবর্তীতে বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায় বঙ্গ তথা ভারতবর্ষের জন্য কি কাজ করেছেন তা উল্লেখ করে বিস্তারিত ব্যাখ্যা করলেন স্থানীয় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। 15ই মে আজকের এই দিনেই 1894 খ্রিস্টাব্দে প্রয়াত হয়েছিলেন বঙ্গমনীষী সম্মাননীয় ভূদেব মুখোপাধ্যায়। ভূদেব মুখোপাধ্যায় ভারতবর্ষকে সর্বপ্রথম মাতৃরূপে বন্দনা করেছিলেন। তিনি
শুধু একাধারে সাহিত্যিক লেখক ছিলেন না, ভারতবর্ষের সুচিন্তক ছিলেন ভূদেব মুখোপাধ্যায়। এখানে অর্থাৎ চুঁচুড়াতে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে ব্যক্ত করেছিলেন তিনি ভারতবর্ষের অন্যতম শিক্ষাবিদ এবং সুচিন্তক এবং আগামী প্রজন্মকে যাতে ভারতবর্ষের নতুন দিশা দেখাতে পারে সেই ভাবাদর্শে অনুপ্রাণিত করেছিল ঊনবিংশ শতাব্দীতে। সেই ভূদেব মুখোপাধ্যায়ের বসতবাটি আমাদের এই অঞ্চলে, এইখানেই একাধিক মনীষী মহাপুরুষের পদচারণ ঘটেছে। এই মাটিতেই, এই ভূমিতেই এসেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী থেকে আরম্ভ করে, মাইকেল মধুসূদন দত্ত থেকে আরম্ভ করে, পণ্ডিত রামগতি নায়রত্ন থেকে আরম্ভ করে, অক্ষয়চন্দ্র সরকার থেকে আরম্ভ করে, এখানেই আমাদের সাহিত্য সাধক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঊনবিংশ শতাব্দীর বুধমণ্ডলী একসময় অবস্থান করেছিল এই ভূদেব বাবুর সান্নিধ্যে। সেই ভূদেব মুখোপাধ্যায় এখন এই একবিংশ শতাব্দীতে বিস্মৃত, উপেক্ষিত। তাই ভূদেব মুখোপাধ্যায়কে আবার নতুন করে তুলে ধরার অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে তার প্রয়াণ দিবসে 133তম প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। এবং আগামী প্রজন্ম যাতে ভূদেবের আদর্শে অনুপ্রাণিত হয়, ভূদেব মুখোপাধ্যায়ের চিন্তনে অনুপ্রাণিত হয় এবং ভূদেব সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে, সেই প্রধান উদ্দেশ্য আমাদের। সেই উদ্দেশ্য নেই আজকে সংক্ষিপ্ত অনুষ্ঠান। সোনিয়া বর্মনের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। পদত্যাগ করলেন চন্দননগর পুর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। তৃণমূলের 21 জন কাউন্সিলর মেয়র রাম চক্রবর্তীকে ডেপুটি মেয়রের অপসারণ দাবি করে অনাস্থা চিঠি দেন। তারপরই পদত্যাগ করেন ডেপুটি মেয়র। পদত্যাগ করলেন চন্দননগর পুর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। তৃণমূলের 21 জন কাউন্সিলর মেয়র রাম চক্রবর্তীকে ডেপুটি মেয়রের অপসারণ দাবি করে অনাস্থা চিঠি দেন। তারপরই পদত্যাগ ডেপুটি মেয়রের। চন্দননগর পুর নিগমের ডেপুটি মেয়র ছিলেন মুন্না আগরওয়াল। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ মুন্না আগরওয়ালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলেরই কাউন্সিলররা। কাউন্সিলর মেয়র ইন কাউন্সিল পীযূষ বিশ্বাসের অভিযোগ, চন্দননগরে সিঙ্গেল উইডো ব্যবস্থা চালু ছিল, যেটা তৃণমূল দল ঠিক করেনি, বিধায়ক ও ডেপুটি মেয়র ঠিক করেছিলেন, যার মাধ্যমে সব কাজে ছড়ি ঘোরানো চলত। কোনো কাউন্সিলরই সেইভাবে কাজ করতে পারেননি বলেই অভিযোগ। দুজনের দাপটে চন্দননগরের মানুষ অতিষ্ঠ ছিল বলেও দাবি তাদের। মুর্শিদাবাদ হলে হাত পা ভেঙে দিত, চন্দননগর বলে আমরা করতে পারিনি, এমনটাই জানান তিনি। মানুষের কাছে ভোট চাইতে গিয়ে শুনতে হয়েছে আবার ওই লোকটাকে দাঁড় করিয়েছে, তার অত্যাচার সহ্য করতে হবে। গোটা ঘটনা প্রসঙ্গে অভিযোগ করে কাউন্সিলররা কি জানাচ্ছেন শুনবো। না, ব্যাপার হচ্ছে খারাপ রেজাল্টের জন্য পদত্যাগ হলে তো অনেক আগেই তো রেজাল্টের দায় মাথা পেতে নিয়ে পদত্যাগ করে দিত, কিন্তু সেটা নয়। আপনারা খুব ভালো করে জানেন, আপনারা আমার কাছে এসেওছেন এবং খবরও করেছেন যে আমি যে বিভিন্নভাবে ফেসবুক পোস্টে ডেপুটি মেয়রের সিন্ডিকেট রাজ এবং প্রাক্তন মন্ত্রী বা আমাদের বিধায়কের বিরুদ্ধে যে আমি প্রমোটার কন্ট্রাক্টর নিয়ে ঘোরার যে অভিযোগ তুলেছিলাম, যে হারের অন্যতম কারণ এবং মূল কারণ, সেটা পরবর্তীকালে যেভাবে মানুষের মধ্যে সঞ্চারিত হয়েছে ক্ষোভ আরও, এবং মানুষ বলেছে আমার এই অভিযোগ তোলাটা জাস্টিফাইড। হয়তো অনেকে জানেন না, তাই না জেনে হয়তো বলেছেন যে পরে বলেছি, কিন্তু বাস্তব সত্য তা নয়। আমি দীর্ঘদিন ধরে বলেছি এবং আমার বলার অভিযোগগুলো যথার্থ ছিল বলেই আজকে উনি বাধ্য হয়েছেন পদত্যাগ করতে, নিজের মুখ লুকোতে। কিন্তু এখন এটা অফিসিয়াল পদত্যাগ হলেও এখন ওয়াচ করতে হবে যে সত্যি কি পদত্যাগের মতোই হলো, নাকি ভেতর থেকে মানে বাইরে পদ চলে গেল কিন্তু ভেতর থেকে আগের মতোই মরুচিপাটটা চালাবে, সেটা 7-10 দিন না গেলে বোঝা যাবে। অন্যদিকে পদত্যাগ করে ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল কি জানাচ্ছেন শুনবো। মানুষ যেটা চাইছে সেটাই তো করব। মানুষ আমাদের সমস্ত ওয়ার্ডে 4-5টা ওয়ার্ড বাদে সব জায়গায় আমাদের পরাজিত করে দিয়েছে, অর্থাৎ আমরা যার নেতৃত্ব, আমাদের নেতৃত্বটাকে তারা মেনে নেয়নি। তো সেখানে তো আমাদের নেতৃত্বে যারা আছে, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং এটা করা উচিত। আপনি নিজে পদত্যাগ করেছেন, আপনি কি চাইছিলেন যে গোটা বোর্ডটাই পদত্যাগ করে দিই? না, আমি আমার চাওয়াতে কিছু নির্ভর করে, এটা যে যার নিজস্ব সিদ্ধান্ত। আমি মহানগরীকে যেদিন রেজাল্ট বেরিয়েছে তার 2 দিন পরেই আমি গিয়ে পদত্যাগ করতে চেয়েছিলাম। উনি বলেছিলেন একটু অপেক্ষা করে যান, কিন্তু আমার তারপর মনে হলো যে না, অপেক্ষা করাটা সঠিক হবে না।
কিন্তু বিধানসভা ভোট আর কর্পোরেশনের ভোট তো আলাদা। আপনি বিধানসভায় হেরেছেন, কর্পোরেশন তো আপনাদের। না, আমি জনপ্রতিনিধি পদ থেকে বিদায় নিই। আমার এলাকার মানুষ যারা আমাকে নির্বাচিত করেছে, পরপর একবার বামফ্রন্টের বিরুদ্ধে, একবার তৃণমূলের বিরুদ্ধে, একবার বিজেপির বিরুদ্ধে 3বার আমাকে নির্বাচিত করেছে। একবার 300 ভোটে, একবার 600 ভোটে, একবার প্রায় 1200 ভোটে। পুরো ঘটনা প্রসঙ্গে মেয়র রাম চক্রবর্তী কি বলছেন শুনে নেব। তখনই আমার কাছে এসেছিল, এসে বললো যে আমাদের যে অবস্থা আমরা হয়তো চালাতে পারছি না, আমাদের মানুষকে করছে না, পদত্যাগ করাই উচিত, পদত্যাগ করবো ভাবছি। তো আমি বললাম পদত্যাগ এই মুহূর্তে আমরা করবো না, দেখি না দলে কী সিদ্ধান্ত নেয়, একটু অপেক্ষা করো, এই কথাটা আমি ওকে বললাম। তো তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন কাগজপত্র থেকে আরম্ভ করে পেপার থেকে আরম্ভ নানা রকমভাবে আমাদের কয়েকজন কাউন্সিলরের মধ্যে ডেপুটি মেয়রের নামেও বেশ কিছু কথা বলছে। সত্য মিথ্যা তো পরে প্রমাণিত করে কথা, কিন্তু বিভিন্নভাবে চলছে কথাবার্তা। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়িয়া পৌর এলাকায় অমৃত প্রকল্পে সবুজ পরিবেশ তৈরি করতে মহিলাদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির।
বাঁশবেড়িয়া পৌরসভার উদ্যোগে অমৃত প্রকল্পের অধীন মহিলা দ্বারা পরিচালিত বনসৃজন প্রকল্প নিয়ে বিশেষ শিবির অনুষ্ঠিত হলো। জানা গিয়েছে বাঁশবেড়িয়া পৌরসভার 22টি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এলাকায় সবুজায়ন করতে প্রায় 5 লক্ষ গাছ বসানো হবে। তার জন্য পৌরসভার পক্ষ থেকে মোট 156 জন মহিলাকে নিয়ে একটি দল তৈরি করা হয়। বাঁশবেড়িয়া ত্রিবেণী এলাকায় ইতিমধ্যেই 4 লক্ষ গাছ লাগানো হয়ে গেছে। বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডে একটি সরকারি ভবনে এদিন এক কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এই কর্মসূচি প্রসঙ্গে পৌরসভার পক্ষ থেকে প্রশান্তনাথ কি জানাচ্ছেন শুনবো। অমৃত প্রকল্পের অন্তর্গত ওমেন ফর ট্রি অর্থাৎ মহিলাদের দ্বারা যে বনসৃজন প্রকল্প, সেই প্রকল্পের প্রশিক্ষণ চলছে 4 দিন ধরে। মোট 156 জন এসএইচজি মেম্বার, মানে যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, তারা আমাদের এই এলাকায় বাঁশবেড়িয়া পৌরসভার 1 থেকে 22 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বনসৃজনের কাজে নিযুক্ত আছে। তারা বৃক্ষরোপণ করছে, সেই বৃক্ষের পরিচর্যা করছে, সেই সম্বন্ধীয় একটি প্রশিক্ষণ কর্মশালা 4 দিন ধরে আমরা আয়োজন করেছি। সেটাই সফলভাবে রূপায়িত হয়েছে। আর আগামী দিন যাতে বাঁশবেড়িয়া পৌর অঞ্চলের পরিবেশ এবং পরিবেশের ভারসাম্য সুন্দর, সুস্থ, বিশুদ্ধ হয়, আমরা তার প্রচেষ্টা নিরন্তরভাবে চালিয়ে যাচ্ছি। সেই উদ্দেশ্যে আমাদের এই আজকের প্রশিক্ষণ। অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠী থেকে কি জানা যাচ্ছে শুনুন। আমরা বাঁশবেড়িয়া পৌরসভার তরফ থেকে একটা ওমেন ফর ট্রি একটা প্রজেক্টের কাজ করতে নেমেছি। আমরা অনেক মহিলা একসাথে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, তারা আমরা কাজ করেছি। বিভিন্ন ধরনের গাছ আমরা লাগিয়েছি। সেই গাছ প্রথমে গর্ত করে তাতে সার দিয়ে কিভাবে বড় করতে হয় ছোট চারা গাছ, সে পুরোটাই আমরা করেছি। বা এখন সেই গাছ অনেকটাই বড় হয়েছে। সেই গাছ সম্পর্কে একটা ট্রেনিং আজকে আমরা এখানে। কি কি গাছ লাগিয়েছেন? কত গাছ লাগিয়েছেন? শাল গাছ আছে, বট গাছ আছে, সেগুন গাছ আছে, করবি আছে, টগর আছে, পেয়ারা আছে, কাঁঠাল আছে, তারপরে শিশু গাছ আছে, মেহগনি গাছ আছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ একটি অবৈধ গরু পাচারকারী গাড়ি আটক করে। গাড়িতে 2টি গরু এবং একটি বাছুর ছিল। কোনো বৈধ নথি না দেখাতে পারায় আটক করা হয় গরু বহনকারী ওই ব্যক্তিকে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পান্ডুয়া থানার পুলিশ একটি টাটা এসিই গাড়ি আটক করেন। উক্ত গাড়িতে 2টি গরু এবং একটি নবজাত বাছুর বোঝাই ছিল। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গবাদি পশু পরিবহনের কোনো বৈধ নথি বা ভেটেরিনারি সার্জনের ফিটনেস সার্টিফিকেট প্রদর্শন করতে ব্যর্থ হয়। অনুসন্ধানে প্রকাশ, গবাদি পশুগুলিকে অমানবিক ও কষ্টদায়ক অবস্থায় বহন করা হচ্ছিল। পরবর্তীতে উক্ত গাড়িসহ গবাদি পশুগুলিকে যথাযথ সিজার লিস্ট মূলে বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় পান্ডুয়া থানায় মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে তোলা হয়। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। সাইবার প্রতারণার বিরুদ্ধে বড় সাফল্য হুগলি জেলা পুলিশের। 692টি মোবাইল সহ 21,59,000 টাকার চেক হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে ফেরত দেওয়া হয় প্রাপকদের। আজকে আমরা হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট পক্ষ থেকে এখানে একটা স্টোলেন মোবাইল ফোন যে ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম ছিল, যে আমরা আজকে টোটাল মোটামুটি 692, মানে মোটামুটি 700 মোবাইল ফোন যে হারিয়ে গেছিলো। এখানে কিছু মোবাইল ফোন ছিল যে 2023-24 থেকে হারিয়েছিল, কিছু আছে কিছু লেটেস্ট। তো এই যে স্টোলেন মোবাইল ফোন ছিল আমরা সব ডিস্ট্রিবিউট করেছি। এখানে হেডকোয়ার্টার থেকে আমরা 100 ফোন দিচ্ছি। বাকি এই যে প্রোগ্রাম আছে আজকে সব থানায় থানায় চলছে। তো বাকি থানা থেকে অলমোস্ট 600 মোবাইল ফোন দেওয়া হচ্ছে যে হারিয়ে গেছিলো মোবাইল ফোন। তো 700 মোবাইল ফোন আমরা আজকে দিয়েছি। এর সঙ্গে কিছু সাইবার ফ্রডের টাকাগুলো রিকভার হয়েছে আমাদের। তো লাস্ট 1 মাসে আমরা অলমোস্ট 22 লাখ সাইবার, যে যখন ইলেকশন চলছিল এর মধ্যে অনেকটা আমরা পুলিশ এমনি বেরিয়েছিল, তাও আমাদের সাইবার টিম ভালো কাজ করেছে। 22 লাখ যে টাকা আছে রিকভার করে আমরা রিটার্ন করেছি আজকে। ওর মধ্যে একজন আছে খানাকুলে, যার একজনের 8 লাখ টাকা ছিল। তো এরকম আমরা করেছি। বাকি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে আমরা ডেটা দেখেছি 1.2 করোড়, মানে 1 কোটি 20 লাখ টাকা আমরা রিটার্ন করেছি জেনারেল পাবলিককে।
থ্রু এখানে সাইবার ফ্রড হতে পারে, অনলাইন ফ্রড হতে পারে, আর বাকি কিছু ভুল করে কোনো লিঙ্কে ক্লিক করলে ওখান থেকে টাকা চলে যায়। তো ডিফারেন্ট টাইপস অফ সাইবার ফ্রড আমরা রিটার্ন করেছি। এ তো হলো আজকে যা প্রোগ্রাম আছে। এছাড়াও আর কিছু আপনারা দেখবেন হুগলি জেলার যে ইলেকশনের আগে, ইলেকশন দিন, ইলেকশন পরে আমাদের খুব পিসফুল ইলেকশন হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যত আমাদের ইনস্ট্রাকশন ছিল আমরা পুরো একদম ওকে উই হ্যাভ ফলোড ইট ইন লেটার অ্যান্ড স্পিরিট। ভালোভাবে আমরা ইলেকশন করাতে পেরেছি। আর পোস্ট পোলও আমাদের চিটপুট কিছু কিছু ঘটনা হয়েছে যাকে আমরা খুব স্পিড অ্যান্ড উইথ ফুল মাইট অ্যান্ড অ্যাকশন আমরা ওকে কন্ট্রোল করেছি। তো বড় বড় কোনো ঘটনা হয়নি। তো আশা করছি এখন তো ল অ্যান্ড অর্ডার খুব ভেরি মাচ আন্ডার কন্ট্রোল। ল অ্যান্ড অর্ডার কোনো দিন আউট অফ কন্ট্রোল যায়নি। প্রি পোল, পোল ডে, পোস্ট পোল আমরা যে আমাদের পুরো টিম খুব অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস অফ ইসিআই আমরা খুব সিরিয়াসলি আমরা কাজ করেছি। আর যেখান থেকে আমাদের ইনফরমেশন এসেছে কিছু জায়গা কোনো ভায়োলেন্স ইনসিডেন্ট হয়েছে যা কিছু, ও আমরা ইমিডিয়েটলি ট্যাকল করে ওকে কেস করে আমরা এফআইআর করেছি, আমরা লোককে অ্যারেস্ট করেছি। তো এখন পর্যন্ত আমরা মোর দ্যান 70-80 মোটামুটি 70 থেকে 80 যে লোক ছিল যে অনেক ভায়োলেন্স ইনসিডেন্টস মানে ইনভলভ ছিল, ওদেরকে অ্যারেস্ট করেছি। পোস্টপোল ভায়োলেন্স, প্রি পোল, পোস্ট পোল সব মিলিয়ে অনেক লোককে অ্যারেস্ট করা হয়েছে। অনেক ট্রাবল মঙ্গারকে টাইট করা হয়েছে, যে প্রসিকিউশন কাটা হয়েছে। আর আর্মস রিকভারি আমাদের ইলেকশন আগে ছিল 2 মাসে, যত আমি রিকল করতে পারছি অলমোস্ট 17 to 18 আর্মস রিকভার ছিল আমাদের আগে। লেকিন পোস্ট পোল যেরকম অনেকবার হয়ে কি যেরকম ইতিহাস ছিল, আমরা উই হ্যাভ বিন সাকসেসফুল ইন চেঞ্জিং দ্যাট প্রেসিডেন্ট। মানে আমরা নতুন করে একটা প্রেসিডেন্ট সেট করেছি কি এখানে কোনো বড়সড় কোনো ঝামেলা কিছু ইস্যু হয়নি। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71%। এখনকার নতুন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।